খাগড়াছড়িতে বিজু উৎসব শেষে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার সকাল 7টায় পানছড়ি খাগড়াছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এই ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। তারা জানান, বিজু উদযাপন শেষে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা রয়েছেন। অন্য শিক্ষার্থীরা হলেন চারুকলা ইনস্টিটিউটের মৈত্রীময় চাকমা ও অলড্রেন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লঙিমরো। শিক্ষার্থীদের সাথে তাদের বহনকারী টমটম চালককেও অপহরণ করা হয়েছে। অবিলম্বে শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। তবে অপহরণের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। দর্শক, শিক্ষার্থী অপহরণের খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, শিক্ষার্থীদের কোনো খোঁজ মিলেছে কিনা, এই বিষয়ে প্রশাসন কি বলছে? তিশা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল সকালে এই যে খাগড়াছড়ি সদরের যে গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 জন শিক্ষার্থী সহ 6 জনকে যে অপহরণ করা হয়েছিল, তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি বা যারা অপহরণ করেছেন তারা ছেড়ে দেননি। তো এই বিষয়টা নিয়ে আমি গতকাল রাতে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েলের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাকে বলেছেন সেটি হচ্ছে, যে 5 জন শিক্ষার্থী অপহরণ হয়েছিলেন তারা প্রথমে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং জানার পরপরই তারা পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল জানিয়েছেন। তিশা, আজকে সকালে ঠিক একটু আগে আমি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিটারের সাথে কথা বলেছি। তিনিও বলেছেন তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসনের সম্মিলিতভাবে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিশা। রূপায়ণ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, এ বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও আপনার কাছ থেকে জানবো এ বিষয়ে। মানিকগঞ্জের গড়পাড়া বাজারে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগ ছাত্রলীগের 6 নেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন মঙ্গলবার রাতে আগুনের ঘটনার পর ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন মিশন কমপ্লিট। এরপরই সন্দেহজনকভাবে তাদের 6 জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত 2:30টার দিকে বাড়ির একটি বসতঘরে আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পরিবারের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের সদস্যরা এসে 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময়ের মধ্যে একটি ঘর পুরোপুরি পুড়ে যায়। তারা আজকে আমার এই ঘটনা ঘটাইছে, কালকে আরেকজনে ঘটাইব না, এমন তো কোনো শিওর নাই। এই ঘরে তো হয়তো 2-4 জন লোক থাকতে পারতো। কারণ এখন একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছি, বাড়ি ফ্যামিলির সবাই একটা ভয় আতঙ্কের মধ্যে আছি। এ বিষয়ে মানবেন্দ্র জানান, আনন্দ শোভাযাত্রার মোটিফের ওই আদলটি তিনি তৈরি করেননি, কিন্তু কেউ চক্রান্ত করে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে এসব রটিয়েছে। এমন অবস্থায় তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেইটার উদযাপনের ঠিক আগের দিন আমার কেন্দ্র করে বেশ কিছু ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে পোস্ট দেয়া হয়। তো সেগুলোতে কিছু হুমকি স্বরূপ ব্যাপার ছিল। তো সেটার জন্য আমি শঙ্কিত ছিলাম। আমি তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করবার চেষ্টা করেছি, যেন তারা বিষয়টাকে খতিয়ে দেখবার চেষ্টা করেন যে আমি বিগত সময়ের যে প্রধানমন্ত্রী তার যে বিকৃত করে তৈরি করা, সেটার সাথে আমার সম্পৃক্ততা ছিল না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সদর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা প্রশাসক জানান, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর কমিটিকে 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এইগুলো বের হয়ে আসলে আমাদের পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে। ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসতেছে সংশ্লিষ্ট আলামত জব্দ করার জন্য, এবং আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, আমরা
খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে ওই বাড়িতে মানুষের যাতায়াত সীমিত করেছে প্রশাসন। শাকিলা শম্পা, ৭১। কুয়েটের ভিসির পদত্যাগের অনড় দাবি নিয়ে বুধবারেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে ভিসিকে বহাল রাখার দাবিতে প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে সাম্প্রতিক মামলা এবং একপেশে তদন্তের জন্য বর্তমান ভিসি এবং তার অনুসারীরা দায়ী। আর শিক্ষকরা তাদের কর্মসূচি থেকে শিক্ষার্থীদের বেআইনি কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান। না হলে শিক্ষক কর্মচারীরাও কাজ না করার ঘোষণা দেন। কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দুর্বার বাংলার সামনে জড়ো হয়। বেলা 12টায় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় তারা ভিসির পদত্যাগ চেয়ে ক্যাম্পাসে পোস্টারিং করে। পরে তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি বহিষ্কারের নামে নিরীহ শিক্ষার্থীদের হয়রানি করা হয়েছে। এর সঙ্গে জড়িত বর্তমান ভিসি। তাদের এক দফা আন্দোলন কোনো শিক্ষকের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধে। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম শিক্ষকদের সাথে নয়, প্রশাসনের সাথে। আমাদেরকে বারবার শিক্ষকদের সাথে সামনে দাঁড় করাবেন না, বরং আমরা বিশ্বাস করি যে এই শিক্ষকরা প্রকৃতভাবে শঙ্কিত, তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের দাবির সাথে একমত প্রকাশ করবেন। এর পরপরই দুপুর 1টায় কুয়েটের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ব্যানারে নীরব মিছিল বের হয়। মিছিলটি দুর্বার বাংলায় গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, মঙ্গলবার 6টি হলে তালা ভেঙে যারা ভিতরে প্রবেশ করেছে তারা আইন অমান্য করেছে। একটি মহল কিছু শিক্ষার্থীদের দিয়ে কুয়েটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। এই অপচেষ্টা দ্রুত বন্ধ না হলে শিক্ষকরা ক্লাস বর্জন ও কর্মকর্তা কর্মচারীরা কাজ বর্জন করবে। তোমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখানে যাদের নাম আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদের কাছ থেকে এক্সপ্লানেশন কল করে তোমাদের বক্তব্য নিয়ে সেটা যাচাই বাছাই করে এখানে তোমাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা যারা দোষী সাব্যস্ত হবে, প্রকৃত দোষী, তদন্তের মাধ্যমে, ডিসিপ্লিনারি কমিটির তদন্তের মাধ্যমে শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ক্লাসে ফিরে যাব না। শিক্ষককে কিভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে, এভাবে মানে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে, এটা আমরা মেনে নিতে পারিনি শিক্ষক হিসাবে। মানববন্ধন থেকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 মে ক্যাম্পাস খুলে দেওয়া ও 4 মে ক্লাস শুরুর কথা জানিয়ে সকল শিক্ষার্থীকে আইন মানার অনুরোধ করা হয়। কনক রহমান, ৭১, খুলনা। ভারত থেকে চাল আমদানি বন্ধের পর হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে চালের দাম। পাইকারিতে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের অভিযোগ, কয়েকদিনে রেকর্ড পরিমাণ আমদানি হবার পরেও দাম বাড়ানো অযৌক্তিক। এদিকে আমদানিকারকরা বলছেন, এখন দাম বাড়লেও আমদানি বাড়লে দাম কমে যাবে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে গত বছরের 11ই নভেম্বর থেকে শুল্ক প্রত্যাহার করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয় চাল আমদানি। তবে বর্তমানে দেশের হাওড় অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় 16 এপ্রিল থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বলা হয়, কেউ চাল আমদানি করতে চাইলে 62% শুল্ক দিয়ে আমদানি করতে পারবে। এই কারণেই শেষ দিকে এসে আমদানি বেড়ে যায় এবং গত কয়েকদিনে প্রতিদিন ভারতীয় 150 ট্রাকে করে চাল আমদানি হয়। কিন্তু তারপরেও চালের দাম বাড়ছে। পাইকারিতে কেজিতে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকা, আর স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। ওরা এখন গোডাউন জাত করতেছে, কেউ রেট বলতেছে না। যারা রেট বলতেছে এগুলো হচ্ছে 70 টাকা কেজি। আগে কিনছিলাম তো 65 টাকা কেজি, এখন মানে কোনো মালে ধরা যাচ্ছে না। এখানে চাউল কিনতে আসছি, আসিয়া দেখতেছি চাউলের বাজার বেশি, কেজিতে 3 টাকা 4 টাকা করে বেশি চাচ্ছে। ঈদের আগে ছিল দাম কম, ঈদের পরে দাম বেশি। পূর্বে আমরা চাল কিনছি 64 টাকা 65 টাকা, কিন্তু এখন চালের দাম বর্তমানে আপনার 68 68.5 টাকা। আমদানি বলে বন্ধ হয়ে গেল, এখন চালের দাম 4-5 টাকা বেশি কেজিকে আজকে। আমাদের জন্য সেই সমস্যা, চাল অ্যাভেলেবেল আসলে আমাদের
জন্য সুবিধা হতো। এদিকে আমদানিকারকরা বলছেন চাল আমদানি বন্ধ হওয়ায় দাম কিছুটা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দুই একজন হয়তো আমদানিকারক হয়তো অল্প কিছু 10 পয়সা 20 পয়সা বা 1 টাকা বাড়ায় দিয়েছে, কিন্তু আসলে এটা দুই একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। যদি আগামী 50,000 মেট্রিক টন চাউলের যদি অনুমোদন দেওয়া যায়, তাহলে আমাদের দেশের চাল উঠার পূর্বেই বাজারটা স্থিতিশীল হয়ে যাবে। আর যদি 15 দিন সময় বৃদ্ধি করা হতো তাহলে চালের বাজারটা স্থিতিশীল থাকতো বলে আমরা মনে করছি। আর বন্দর কর্তৃপক্ষ জানায় ভারত থেকে চাল আমদানির প্রক্রিয়া 15 এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। মেয়াদ শেষ হওয়ায় আমদানি বন্ধ রাখা হয়েছে। আমদানিকারকদের আমদানিকৃত চাউল যথাযথ আইন ও বিধি মোতাবেক দ্রুততার সাথে খালাস গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং যথাযথভাবে পণ্য খালাসের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে গত 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত 2538টি ভারতীয় ট্রাকে 1,08,272 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। মনিরা কাজুরি, 71। দর্শক, চালের বাড়তি দামের খবর জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সামিউল ইসলাম আরিফ। সামিউল, চালের দাম কেজি প্রতি কত বেড়েছে সেখানে, আর এই বাড়তি দাম নিয়ে পাইকাররা কি বলছেন এবং দাম নিয়ন্ত্রণে আসতে মানে কত সময় লাগতে পারে জানাবেন। তিশা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু সরকার অনুমোদন দেয় ভারত থেকে চাল আমদানি করার জন্য। এরপর শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার। এরপর থেকে গত নভেম্বরের 11 তারিখ থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। এরপর থেকে কয়েক দফায় কিন্তু চাল আমদানির মেয়াদ বৃদ্ধি হলেও গত 11 এপ্রিল পর্যন্ত চাল আমদানির সর্বশেষ মেয়াদ ছিল এবং 16 এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকলেও এর আগে কয়েকদিনে কিন্তু চালের আমদানি রেকর্ড পরিমাণ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। তারপরেও কিন্তু চালের দাম কমেনি, বরঞ্চ চাল আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরে কিন্তু কেজিতে 4 থেকে 5 টাকা কেজিতে দাম বেড়ে গেছে। বিষয়ে পাইকারদের সঙ্গে আমি কথা বলেছি। পাইকারদের যেটি অভিযোগ যে আসলে রেকর্ড পরিমাণ হিলি স্থলবন্দর চাল কয়েকদিনে আমদানি হলেও তারা চালের দাম বাড়িয়ে দিয়েছে এবং সিন্ডিকেট করে তারা আমদানিকারকরা সিন্ডিকেট করে বন্দরে চাল বিক্রি না করে তারা গুদামজাত করেছে বলে পাইকারদের অভিযোগ আমি জানতে পেরেছি। তবে আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগেও কিন্তু 3-4 দিন আগেও কিন্তু এই হিলি স্থলবন্দরে যেটি কাঠারি জাতের চাল সেটি বিক্রি হয়েছিল আপনার 64 টাকা কেজি দরে। সেই চালটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 69 থেকে 70 টাকা কেজি দরে। ও স্বর্ণা যেটি চাল সেটি বিক্রি হয়েছিল 48 টাকা কেজি দরে, সেই চালটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 52 থেকে 52.5 টাকা কেজি দরে। তবে এই বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে হিলি স্থলবন্দরে কিন্তু 15 তারিখ পর্যন্ত লাস্ট মেয়াদ ছিল চাল আমদানির। এর কারণে কিন্তু আসলে তারা ভারত থেকে চাল পর্যাপ্ত আমদানি করেছেন, কিন্তু বেশি দামে তাদের আমদানি করতে গিয়ে গাড়ি ভাড়া বেশি দিতে হয়েছে এবং চাহিদা রয়েছে চালের, যার কারণে কিন্তু আমদানির দামটা বৃদ্ধি পেয়েছে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে উত্তর অঞ্চলে কিন্তু এখনো ধান ওঠেনি, ধান উঠতে কিন্তু এখনো প্রায় 1 মাসের মতন সময় রয়েছে। তবে এই কয়েকদিনের মধ্যে যদি চাল আমদানির আর কিছু সময় বাড়ানো যেত বা অনুমতি দেওয়া হতো, সেক্ষেত্রে হয়তো দামটা সহনীয় পর্যায়ে থাকতো বলে তারা আমাকে বলেছে। বিষয় এই ছিল হিলি স্থলবন্দর থেকে চালের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে দর্শক, হিলি থেকে চালের দাম বাড়ার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ। যাচ্ছি পরের সংবাদে। সুপেয় পানির সংকটে আছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের মানুষ। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবনযাপনের জন্য অনেকটাই বাধ্য হয়ে ছড়া, খাল, ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করছেন তারা। সমস্যা সমাধানে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার সীমান্তবর্তী জনপদ দুর্গাপুর। শুষ্ক মৌসুমে অগভীর নলকূপে পানি পাওয়া যায় না এই অঞ্চলে। তখন এখানকার মানুষের ভরসা হয়ে দাঁড়ায় পাহাড়ি ঝর্ণার ছড়া ও খাল বিলের পানি। এ পানি তাদের খেতে হয়, পাশাপাশি রান্না ও গোসল সহ সব ধরনের কাজও করতে হয়।
আমরা নদীর মধ্যে যে গর্ত করে পানি খাই, বিশুদ্ধ পানি আমরা কই পাইব? পানির জন্য অনেক কষ্ট আমরা, এর জন্য আমরা সরকারের কাছে কোনো একটা সাহায্য পাইলে ভালো হইতো। আর পাহাড়ি এলাকার মানুষ সরকারের কাছে এটা আবেদন, মানে এটা টিউবওয়েল রিং একটা বসে দিলে ভালো। এলাকার লোকজন আরো জানান, দীর্ঘদিন পানিবাহিত রোগ তাদের নিত্যসঙ্গী। শুকনা মৌসুমে এগুলোর মধ্যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, একেবারে পানি থাকে না। এই যে আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের এই পানির সংকটের কারণে নানান রোগ অসুখ বিসুখ হয়ে থাকে। তাদের স্বাস্থ্যগত কারণে তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, যার ফলশ্রুতিতে এখানে সুপেয় পানির ব্যবস্থা খুবই জরুরি। এলাকাবাসীর দাবি, বড় প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক এই অঞ্চলের মানুষের জন্য। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা রেইন ওয়াটার হারভেস্টিং করে যাতে পানির চাহিদা মেটাতে পারে, সেজন্য একটি প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের জন্য যাতে তারা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানির চাহিদা মেটাতে পারেন, সেই জন্য ইতিমধ্যে একটি চাহিদা আমরা জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি এবং সেটি প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। 7টি ইউনিয়ন নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর, এর মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রায় 10 থেকে 12টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালি জনগোষ্ঠীর বসবাস। শারমিন স্বপ্না, 71। সুপেয় পানির সংকটে আছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজেশ গৌর। রাজেশ, কত মানুষ পানির সংকটে রয়েছেন, তারা কিভাবে পানি সংগ্রহ করছেন এবং তাদের এই সংকট কাটাতে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে জানাবেন? নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কিন্তু দুর্গাপুর, এই দুর্গাপুরে কিন্তু 7টি ইউনিয়ন রয়েছে। এটির ভিতরে পাহাড়ি অধ্যুষিত কিন্তু 2টি ইউনিয়ন, একটি দুর্গাপুর সদর ইউনিয়ন, অপরটি কুল্লাগড়া ইউনিয়ন। এখানে কিন্তু আসলে যে পানির সংকট, এখানে যে পাহাড়ি অঞ্চলে যে মাটির নিচে কিন্তু 20 থেকে 50 ফুট মাটির নিচে কিন্তু পাথর পাওয়া যায়। এই জন্য কিন্তু এখানে আসলে নলকূপ বসালে পানি আসলে উঠে না। শুকনো মৌসুমে সবচেয়ে বেশি কিন্তু পানির সমস্যা হয়। এখানে অগভীর নলকূপ বা বৈদ্যুতিক পাম্প স্থাপন কিন্তু বিশাল ব্যয়বহুল। এখানকার পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কিন্তু তেমন উন্নয়ন নয়। এখানে অর্থনৈতিক সমস্যায় পাহাড়ি অঞ্চলের মানুষজন ভোগান্তিতে শিকার থাকেন। এই জন্য কিন্তু তারা আসলে এত ব্যয়বহুল যে পানির সংকট মিটাতে পারে না। এই জন্যই কিন্তু তারা আসলে বাধ্য হয়ে পাহাড়ি ঝর্ণা, খাল, তারপর ছড়া থেকে কিন্তু তারা আসলে পানি সংগ্রহ করে থাকে। এই পানি সংগ্রহ করে কিন্তু তারা আসলে জীবন ধারণ করে দৈনন্দিন কাজ মেটায়, এমনকি সেই পানিকে তাদের খেতে হচ্ছে। এতে কিন্তু তারা আসলে যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আমার সাথে যুক্ত রয়েছে পাহাড়ি অঞ্চলের এক বাসিন্দা অন্তরাজক। আমি আসলে তার কাছে জানতে চাবো আসলে তারা আসলে পানির সমস্যায় কি কি ভোগান্তির শিকার হয়। ধন্যবাদ। আমাদের যে আদিবাসী পাহাড়ি অঞ্চলে আমাদের পানির সংকট, আমাদের গ্রাম রয়েছে সেখানে নল বসাতে পারে না। তারা ইন্ডিয়া থেকে যে পাহাড় নদী আছে হওয়ার ফলে তারা খায়। এই পানি খাওয়ার ফলে বিভিন্ন রোগ বালায় ভুগছে আমাদের মানুষ। এবং আমাদের যে নারীরা স্নানের জন্য যেতে হয় পানি না, সেটি অনেক মা বোনদের কষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানাই পানি সরকার ব্যবস্থা আমাদের, তাহলে আমাদের জাতি, আমাদের জাতি আরো হাজার থানায় তাদের কষ্ট লাঘব হবে। যে আমরা শুনছিলাম একজন আদিবাসীর কথা, সে আসলে বলছিল তাদের যে কষ্টের দুর্ভিক্ষ। আসলে এটা আমি যখন গিয়েছি রিপোর্ট করতে তখন আসলে দেখেছি পাহাড় বেয়ে যখন তারা আসলে পানির জন্য আসে, টিলার, যাদের টিলার উপর বাসা, তারাই আসলে এই কষ্ট সবচেয়ে বেশি আসলে ভোগান্তির শিকার হয়। এইখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে নাবিদ রেজাউল কবির, তার কাছে আমি কথা বলছি। তিনি আমাকে যেটি জানিয়েছে রেন ওয়াটার হারভেস্টিং, যেটা পানির চাহিদা মেটাতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা, সেটার একটা প্রকল্প জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছে বলে আমাকে জানিয়েছে। এই ছিল পানি। রাজেশ, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন, এ বিষয়ে আর খোঁজ খবর রাখতে থাকুন। 1 বছর আগে সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতায় ব্যবহারের জন্য হস্তান্তর হচ্ছে না। গণপূর্ত বিভাগ বলছে হাসপাতাল হস্তান্তরের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ পাওয়া যাচ্ছে না।
যে কারণে চালু হচ্ছে না হাসপাতালটি। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভবন হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগে কমিটির গঠনের সুপারিশ করা হয়েছে। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। 15 তলার সিলেট জেলা হাসপাতালের 8 তলা পর্যন্ত রং লিফট বসানো, ইলেকট্রিক লাইন সহ দরজা জানালার কাজ শেষ হয়েছে। কিন্তু জনবল সংকট, স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতামত না নিয়ে অবকাঠামো নির্মাণ সহ নানা কারণে হাসপাতাল ভবনের দায়িত্ব নিতে রাজি হচ্ছে না কেউ। এদিকে সাধারণ মানুষ বলছেন, এই হাসপাতাল চালু হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমবে, উন্নত চিকিৎসা পাবেন সিলেট অঞ্চলের রোগীরা। আমি আজকে 3 দিন যাবত এখানে ওসমানী মেডিকেল হসপিটালে আমার মাকে নিয়ে এখানে আসি। এখানে এখন অনেক ভিড় পোয়াইতে হয়, অনেক ঝামেলা পোয়াইতে হয়। পুরাতন মেডিকেল চালু হইলে আমাদের সুবিধা, ওসমানী মেডিকেলের অনেক চাপ, এই চাপটা কমবে। গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জানান, ভবনের 8 তলার কাজ শেষ হয়েছে। এখন জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটি না হওয়ায় হস্তান্তর দেরি হচ্ছে। বর্তমানে ভবনটির রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জুন মাসে তারা দায়িত্ব ছেড়ে দিলে তৈরি হবে নতুন জটিলতা। 8 তলা পর্যন্ত র্যামসিঁড়ি চাচ্ছেন, এটা কিন্তু আগে যদি ওনাদের ডিমান্ড থাকতো তাহলে সেটা আর্কিটেকচারাল ড্রয়িংও থাকতো। ওই ইনিশিয়ালি যখন প্রজেক্টটা রান করে তখন ওনাদের যা ডিমান্ড ছিল সেই হিসেবে এটা আসছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে, নির্মাণ শুরুর সময় তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া গেলে সমস্যা থাকতো না। এখন এই ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা নেবেন তাদের 8 বছরের বকেয়া বিদ্যুৎ বিল শোধ করতে হবে। এরই মধ্যে ভবন হস্তান্তরের জন্য কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। দায়িত্ব এই অবস্থায় নিলে এই দায়ভারগুলো কে নেবে? যে বকেয়া বিল বা এই যে এত ম্যান পাওয়ার যে শুধু সিকিউরিটি পারপাসে যে রাখার এইটুকু কে ইয়ে করবে? এখানে গিয়ে একটু ইয়ে হয়ে আছে। যাই হোক, মানে যিনি দায়িত্ব নিয়েছেন উনি একটা অলরেডি চিঠি দিয়েছেন মন্ত্রণালয়, যে ব্যাপারে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। 2019 সালে সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালটির প্রথম ধাপের অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েট। বনশ্রী হালদার, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নির্মাণ কাজ শেষ হলেও কেন হাসপাতালটি হস্তান্তর করা যাচ্ছে না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সিলেটের একটি ঐতিহাসিক মেডিকেল ছাত্রাবাস ছিল আবু সিনা ছাত্রাবাস, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1850 সালে। এই ছাত্রাবাসটি ভেঙে 2019 সালে জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় এবং 2024-এর প্রথম দিকে এই কাজ শেষ হয়। কিন্তু এই 15 তলা ভবনের 8 তলা ভবনটি কমপ্লিট হয়েছে, টাইলস, বিদ্যুৎ সহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। এই কাজ করতে 85 কোটি টাকা ব্যয়ে এই কাজ শেষ হয়। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এই হাসপাতালটি কেউ গ্রহণ করছেন না এবং এই হাসপাতালটি গ্রহণ করতে কেউ চাচ্ছেন না। এর একটি কারণ হচ্ছে, প্রধান কারণটি হচ্ছে এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল বাকি এখনো রয়ে গেছে এবং এখানে জনবল সংকট, বিভিন্ন কারণে এই প্রতিষ্ঠানটির দায়িত্ব কেউ নিতে চাচ্ছেন না। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমরা কথা বলেছি সিলেট স্বাস্থ্য বিভাগ, সিলেট জেলার পরিচালক যিনি আছেন, বিভাগীয় পরিচালক আনিসুর রহমান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এই ভবনটি দায়িত্ব নিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে কিছুদিন আগে এবং এই তত্ত্বাবধায়ক যিনি আছেন সহকারী পরিচালক যিনি স্বাস্থ্যের, তিনি স্বাস্থ্য অধিদপ্তরে তিনি কাগজ পাঠিয়েছেন, কিছু পরামর্শ পাঠিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে কমিটি গঠন। যদি কমিটি গঠন করা হয় তাইলে কোনো প্রতিষ্ঠান এই জেলা হাসপাতালের দায়িত্ব নিতে পারে। এবং এখানে আমরা কথা বলেছি উপপ্রকৌশলী, গণপূর্ত বিভাগের বিভাগীয় উপপ্রকৌশলী খালেদ সাইফুল্লাহর সাথে। তিনি বলেছেন এই জেলা হাসপাতালের 8 তলা পর্যন্ত প্রস্তুত আছে
এবং যদি এখন এই ভবনটি রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তারা এই জুন মাসেই তারা চলে যাবে, যদি চলে যায় আর এই ভবন যদি কোনো কেউ দায়িত্ব না নেন তাহলে একটি বড় সমস্যা দেখা দিবে। আমরা বলি সাধারণ মানুষ, সিলেটের সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সিলেটের একটি ঐতিহাসিক ছাত্রাবাস ছিল যেটা 1850 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছাত্রাবাসটি সাধারণ মানুষের কথা চিন্তা করে এখানে হাসপাতাল নির্মাণ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আইনি জটিলতার কারণে এখনো এই প্রতিষ্ঠানটি কেউ গ্রহণ করছেন না। যদি দিদার, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম সিলেটে নির্মাণ কাজ শেষ হলেও জেলা হাসপাতালটি চালু না হওয়ার ব্যাপারে। 10 মাসের বেতন বকেয়া রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তি ভিত্তিতে 4র্থ শ্রেণীর কর্মচারীদের ছাঁটাই করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিস। রোগীদের অভিযোগ, চুক্তিভিত্তিক এই কর্মচারীরা কখনো হাসপাতালের কোনো কাজে আসেনি। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা কখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কথা শোনেননি। তারা আরও জানান, গালফ সিকিউরিটি সার্ভিসের অব্যবস্থাপনা আর নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। উত্তরাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণে একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যা বিশিষ্ট হলেও এখানে সবসময়ই 2-3 গুণ বেশি রোগী থাকে। হাসপাতালটিতে সেবার মান বাড়াতে আউটসোর্সিংয়ের মাধ্যমে 2023-2024 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়। রোগীর স্বজনেরা জানান, এই নিয়োগে কাজে গতি আসার বদলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় এই কর্মীরাই রোগীদের কাছ থেকে নানা ছুতায় টাকা আদায় করেন। আমরা যদি বেতনের কথা বলি, পারভেজ স্যারকে ফোন করি, আমাদেরকে স্যার বলে যে বেতন হবে, একটু ধৈর্য ধরো, বেতন হবে। এমন অবস্থায় আছি, কোনো বাড়িতে আমাদের বাচ্চা আছে, পরিবার আছে, পরিচালনা আছে, কিছু করতে পারতেছি না। হাতের অবস্থা খারাপ, তারা তো কিভাবে টাকা দিবে? এখন 500 টাকা 200 টাকা দেওয়া লাগে, ওইটা তো মেডিকেলের নিয়ম না। বলে যে খুশি হিসাবে যদি দেই 50-100 টাকা দেই, কিন্তু জুলুম করে না, আগের মতো করে না। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিস অনুপস্থিত থাকার অজুহাত দিয়ে হঠাৎ 37 জন কর্মী ছাঁটাই করে, কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র 3 মাস বাকি, বেতন বাকি 10 মাসের। তারা জানান, এখন ছাঁটাই করার অর্থ হচ্ছে তাদের পুরো পাওনা আত্মসাতের কৌশল। আমার অভিযোগ আছে আমি নাকি ডিউটি করি নাই, আমি প্রতিদিন হাজিরা করছি, ডিউটিও করছি। ও আমাদের এখানে 20 জুন থেকে আছে, অবশ্যই আমি চার্জ নেওয়ার 2 মাস পর থেকে। আমি এখানে 3-4 মাস হলো আসছি, আমি এসে ওনাকে যেভাবে নিয়ম মাফিক ওনাকে ডিউটি করে দেখছি। ভুক্তভোগীরা জানান, হাসপাতালের এই চুক্তিভিত্তিক কর্মচারীরাও তাদের সঙ্গে নানা অনিয়ম করে। এ নিয়ে বারবার অভিযোগ করেও কখনো কোনো লাভ হয়নি। গত পরশুদিন শুনলাম যে এখানে 14 জনের নিয়োগ হয়েছে, এরকম আরও নিয়োগ হবে, কিন্তু ধীরে ধীরে 2-1 দিন পর পর। এখন আরও শোনা যাইতেছে ওরা এক একজনের কাছ থেকে 3.5-4 লাখ করে নিছে। আউটসোর্সিংয়ে চাকরি নিচ্ছে, লোক নিচ্ছে, যদি তুমি করো এরকম টাকা লাগবে, নেন করেন, এগুলা বলে আমাদের ঢুকাইছে এখানে। আমি বিষয়টা জানি এবং সে ঢাকা নিয়ে গিয়ে পরে এটা আমি সমাধান করে দিছি, তাকে নিয়োগপত্রও দিছি। হাসপাতালের পরিচালক জানান, চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা সরাসরি হাসপাতালের আওতায় না থাকায় তাদের কার্যক্রম তদারকি করা তাদের জন্য কিছুটা কঠিন। যে অভিযোগটা আপনি বললেন বা সত্যি হতেও পারে যে তারা বিভিন্ন জনের কাছে টাকা নিয়েছে, এটা আসলে তাদেরই দায়বদ্ধতা এবং তাদেরই আসলে এই উত্তরটা দিতে হবে যে তারা যে টাকা নিয়ে থাকে অনৈতিক কাজটা তাদেরই অ্যান্সার দিতে হবে। সচেতন মানুষ মনে করেন, সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিতে জনবল নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আওয়ামী প্রভাবে গড়ে ওঠা দুর্নীতিবাজ এ সমস্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার দাবি তাদের। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। ব্যাংকে জমা রয়েছে 1,15,00,000 টাকার বেশি, আছে 4 তলা ভবন। তবুও হবিগঞ্জের ইসলামিয়া এতিমখানার শতাধিক শিশু জীবনযাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে। খাওয়া, খেলাধুলা সবকিছু নিয়ে অভিযোগ রয়েছে শিশুদের। সমাজসেবা কর্মকর্তারাও ক্ষুব্ধ এই এতিমখানার অব্যবস্থাপনায়। যদিও এতিমখানার পরিচালনা কমিটি বলছে সমস্যা সমাধানে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শাকিল চৌধুরী, তথ্য ছবিতে প্রতিবেদন। ছোট ছোট 4টি ঘর, যার প্রতিটিতে গাদাগাদি করে রাখা 20 থেকে 25টি খাট। এখানেই থাকে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার 100 শিশু। সেখানে গিয়ে দেখা যায় চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ, না আছে লেখাপড়ার জায়গা, না আছে খেলাধুলা, চলাফেরার সুযোগ।
প্রতিটি কক্ষে পুরনো ফ্যান ঝুললেও বেশিরভাগই অকেজো। সারাক্ষণ গরমে হাঁসফাঁস শিশুরা। আমরা এরকম 17-18-19 জন থাকি, এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে দিই, আমরা পড়ালেখার মধ্যে কষ্ট হয়। এবার ফ্যানের আমাদের ক্যাপাসিটার গেছে ডিমটাও তাই প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে প্রায় 1 বছর মতো ডিম দেওয়া হয় না। এখানে যাইতাম আমরা মারে হানকা, এবার আমরা বল এতে জমা নিতাম, এবার হুজুরের মন যেটা বল এটা বল দেয় না। এতিমখানায় শিক্ষক সহ রয়েছে 16 জন কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে 11 জন শিক্ষক যারা কাজ করছেন নামমাত্র সম্মানিত। ছাত্র একটু সংকুলন বেশি, অর্থাৎ আরেকটু যদি কম ফাঁক করে দেওয়া যায় তাহলে একটু ভালো হইতো। অন্য কোনো কিতার মধ্যে বই তৈয়া যায় পড়ালেখা করবো এরকম কোনো ব্যবস্থা নাই। অথচ প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখে জানা যায় গত অর্থ বছরে সরকারি দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল 56,22,765 টাকা আর ব্যয় 34,26,817 টাকা। ইসলামিক ফাউন্ডেশন 2টা তলা এরা ভাড়া নিয়ে এক সময় ছিল আমাদের জরুরি ছিল, আর্থিক বিষয়েও আমাদের প্রয়োজন ছিল, এই জন্য আমরা দিয়ে রাখছি। ওনারা চলে যাবেন সম্ভবত এই মডেল মসজিদের জায়গা, তখন আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা পাবো যাদেরকে আমরা ওই যে বাচ্চাদেরকে রাখার জন্য। 4 তলা এতিমখানার 3য় ও 4র্থ তলা ভাড়া দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনকে, অথচ নকশা অনুযায়ী সেখানে শিশুদের থাকার কথা। পুরো অনিয়ম নিয়ে রীতিমতো ক্ষোভ জেলা সমাজসেবা কর্মকর্তার। থাকার পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য, এবং তাদের যে ওয়াশ ব্লক এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি, তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। 1990 সালে রাজনগর এলাকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানাটি প্রতিষ্ঠা হয়। বনশ্রী হালদার, 71। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার 21 জন শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জেলা প্রশাসন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ অতিথিরা। এ সময় শহীদের প্রতি ছবি সম্বলিত নাম ফলকের স্মৃতিস্তম্ভ, মামলা পরিচালনায় সহযোগিতা ও শহীদদের কবর চিহ্নিত করা সহ নানা দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। নেত্রকোনার আটপাড়া উপজেলায় 12 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের নেত্রকোনা জেলা কমিটি। বুধবার রাত 8:30টার দিকে জেলা প্রেস ক্লাবের মিলনায়তন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় বক্তারা বলেন, নিপীড়িত শিশুটিকে আইনি ও স্বাস্থ্য সহায়তা সহ সামাজিক পুনর্বাসন ও নিরাপত্তা দিতে আসে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষ্যে সেল থেকে সব সহায়তা দেওয়া হচ্ছে শিশুটি ও তার পরিবারকে। পটুয়াখালীর কলাপাড়ায় লবণ পানি থেকে ফসল রক্ষায় নতুন স্লুইস গেট নির্মাণ ও পুরাতন স্লুইস রক্ষণাবেক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষকরা। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকরা বলেন, 1 যুগেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুম শুরু হলেই ভাঙা ও ভগ্নদশা স্লুইস গেট দিয়ে লবণ পানি প্রবেশ করে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে। কৃষকরা বারবার স্লুইস গেটের কপাচ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসলেও তা বাস্তবায়ন করছে না পানি উন্নয়ন বোর্ড। তাই বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙা এই স্লুইস গেট নির্মাণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে কৃষকরা আলটিমেটাম দেন। মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় হাডুডু খেলা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হাডুডুর প্রতিযোগিতা। বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই খেলার আয়োজন করে। খেলায় পদ্মা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মহানন্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন। এ সময় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হাডুডু খেলাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এই ধরনের আয়োজনের আহ্বান জানান।